অর্ক, আপনার কাছ থেকে শুনব, মমতা বন্দ্যোপাধ্যায় কি যে হুমকিটা আজকে দিলেন, বাংলার জনতা ঠিক এটাই শুনতে চেয়েছিল? তারা কি মেনে নেবেন মমতার মুখে এই হুমকি? দেখুন, 2011 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত বলে এসছেন যে বদলা নয়, বদল চাই। কিন্তু তার প্রতিদানে আজকে যদি আমরা মানে শুধু আজকের ঘটনায় পুলিশদের ভূমিকা দেখি, তাতে কত পুলিশের মাথা ফেটেছে, কত পুলিশের মুখ ভেঙে গেছে। দেখলাম একজন গতকাল কোনো একজন পুলিশ অফিসার একটি চোখ সারা জীবনের মতো হারিয়ে ফেলেছেন। এটা কোনো রকমভাবে বাংলার নীতি হতে পারে না, বাংলার রীতি হতে পারে না। আন্দোলন হবে, মানে প্রতিবাদ হবে। যেমন 14 তারিখ রাত্রিবেলা যে আন্দোলন হয়েছিল, 14 তারিখ রাত্রিবেলা যে প্রতিবাদ ছিল, সেটা স্বতঃস্ফূর্ত ছিল, মানুষের প্রতিবাদ ছিল, এবং তাতে কারুর কিচ্ছু বলার নেই। সেখানে নিশ্চয়ই লোকে নেমে আসবে, প্রতিবাদ করবে, কিন্তু সেই প্রতিবাদে রাজনীতি করতে গিয়ে যদি শুধু রাজনীতিটাই থেকে যায়, তাহলে আমার মনে হয় যে আমরা বিপথে হাঁটছি। মানে আজকে ছাত্র আন্দোলন হচ্ছে, ছাত্ররা ডাক দিয়েছে, খুব ভালো কথা, তাতে কোনো আপত্তি নেই। আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি করেছি এবং আমি সবসময় মনে করি যে ছাত্ররা অগ্রাধিকার পাবে, তা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু ছাত্র রাজনীতির কিন্তু প্রথম শব্দটা ছাত্র, আর ছাত্রর প্রথম শব্দ কিন্তু ছাত্রায়ণ অধ্যায়ন তাপ। একটা লোক, সে যদি ছাত্র নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সে যে দলেরই হোক, আমি কিন্তু সেটা খুব জোর গলায় বলছি, সেটা যে দলেরই হোক, সে যদি ছাত্র হিসেবে অকর্মণ্য হয়, তার নেতৃত্ব দিতে হবে না। ভাই, তুমি বাড়িতে বসো, মাকে হেল্প করো। পরিষ্কার বাংলা কথা। যারা কালকে বা তার আগের দিন ছাত্র আন্দোলন বলে নেমে চলে এলো, আমি দেখলাম অর্জুন সিংকে মুখ ঢেকে, কিসের লজ্জা, উনি মুখে কাপড় বেঁধে ওনাকে নামতে হচ্ছে পথে। কেন কৌস্তবদাকে মুখে কাপড় বেঁধে নামতে হচ্ছে পথে? তো কোনো প্রয়োজনীয়তা নেই। যদি কেউ মনে করে কালকের আন্দোলনটা যদি বিজেপির আন্দোলন হয়ে থাকতো, বিজেপি গর্ব করে সেটা বলতো তাদের আন্দোলন, তো কোনো বাধা নেই। যখন ক্যালকাটা হাইকোর্টে এটা নিয়ে একটি মামলা হলো, যে বা যারা প্রেস কনফারেন্স করে বলেছিল যে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকেই ডাকটা দিচ্ছি, তাদেরকে, যে মামলাকারী ছিলেন তিনি পার্টি করেছিলেন এবং তাদের সার্ভিসও করা হয়েছিল তাদের উপরে, কিন্তু তাদের পক্ষ থেকে ক্যালকাটা হাইকোর্টে কোনো প্রতিনিধিত্ব হয়নি। মানে একটা আন্দোলন হবে, একটা গণতান্ত্রিক চেয়েছিলেন কিন্তু আটকাতে পারেননি না। সুপ্রিম কোর্টে বলা হয়েছিল যে এরকম একটি ঘটনা ঘটছে, সুপ্রিম কোর্ট পাত্তা দিল না। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যে আমার মনে হয় একটা স্ট্র্যাটেজিক ভুল হয়েছে। স্ট্র্যাটেজিক ভুলটা হচ্ছে যে এই নবান্ন অভিযানে না কিচ্ছু করতে না দিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল। দেখানো উচিত ছিল বাংলার মানুষকে যে অ্যাকচুয়ালি মানে কে এবং কারা, তাদের অ্যাকচুয়াল ইন্টেনশনটা কি। ইন্টেনশনটা কি নবান্ন ভেঙে দেওয়া? ছবিগুলো চলছে, মানে মনে হচ্ছে যে কোনো ইন্টেনশন ছিল নবান্ন ভেঙে দেওয়া। ইন্টেনশনটা কি কোনো রকম ভাবে মানুষ হাততালি দিয়ে গান গাইছে, জাতীয় পতাকা নিয়ে মার্চ করছে, এর মধ্যে কোথায় নবান্ন ভেঙে দেওয়ার ইন্টেনশন পাচ্ছে না। তাতে অর্ক, আমি একটা কথা বলছি, রাজশেখর মান্থা প্রচুর অর্ডার পাস করেছেন, 1993 জুলাই কিভাবে আন্দোলন হবে। শুধুমাত্র 1993 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী হিসেবে যা করেছিলেন না, তার সাঙ্গপাঙ্গরা, এই মদন মিত্র, সৌগতবাবুরা তখন ছিলেন সব, আর বিধানসভা ভাঙচুরের সময় যা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি প্রশাসনিক বদলা হতো, তাহলে আজকে তিনি কোথায় থাকতেন? যদি প্রশাসন কোনো বদলা নেয়নি, প্রশাসন নিজের সিচুয়েশনটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে, যাতে দিন মানে স্বাভাবিক। আজকে হুমকি দিয়ে গতকালের দিনও স্বাভাবিক ছিল, আজকের স্বাভাবিক ছিল, এই কারণেই যাতে প্রশাসনটা স্বাভাবিকভাবে চলতে পারে, তাতে যাতে কোনো অসুবিধা না হয়। অনির্বাণ দা, আজকে আপনাদের অফিসে মনে হয় কোনো বিঘ্ন ঘটেনি, আপনাদের অফিস ভালোই চলেছে। আমি সকাল থেকে ক্যালকাটা হাইকোর্টে ছিলাম, মামলা করেছি। বন্ধের দিন মিডিয়াকে কেউ আটকায় না এবং আইনজীবীদেরও না, হাসপাতালকেও আটকায় না, দুধের গাড়ি আটকায় না, কথাটা কেউই কাউকে আটকাচ্ছে না, এবং স্টেট সচেতনভাবে চলছে, সরকারি তাহলে হুমকির প্রয়োজনীয়তা সঠিকভাবে চলেছে, সবই সঠিকভাবে চলছে। হুমকির প্রয়োজনীয়তা কথা মমতা কি কোণঠাসা হয়ে পড়েছে? দেখুন, কেউ কোণঠাসা হয়ে পড়েননি। আসলে অসুবিধাটা কি, যেটা দুঃখ, সেটা হচ্ছে একটা জেনুইন কজ। জেনুইন কজটা কি, যে যদি সত্যি সন্দীপ ঘোষ সে যদি মানে এর মধ্যে ইনভলভ থেকে থাকে, তার শাস্তি। জেনুইন কজটা কি? জেনুইন কজটা হচ্ছে মহিলাদের উপরে অত্যাচার কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে কল্পনা। আপনার মনে হয় সন্দীপ ঘোষকে মমতা শাস্তি দিতে চান? স্বাস্থ্যমন্ত্রী মমতা দেখুন, সন্দীপ ঘোষের শাস্তি এই জন্য হবে না, এই ইন্টেনশনটা আজ পর্যন্ত তার কাছে পাওয়া গেছে। খুব দায়িত্ব, নামটাই তো মুখে আনেননি এখন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সন্দীপ ঘোষ হয়তো কোনো শাস্তি পাবেন না, তার একমাত্র কারণ হচ্ছে সিবিআই এটা তদন্ত করছে। নাকি সিবিআই তদন্ত করতে আসার আগে সেগুলো মিটিয়ে দেওয়া হয়? শুনুন,
সিবিআই যদি আজ থেকে 10 বছর আগে থেকেও তদন্ত করা শুরু করতো, ওই রবীন্দ্রনাথের নোবেল প্রাইজের মতো ব্যাপারটা হতো। কোনো রকম কোনো ইনভেস্টিগেশনে, মানে আমি বলবো সন্দীপ ঘোষ বোধহয় স্বস্তির হাসি হেসেছিলেন যেদিন সিবিআই তদন্ততে গেল। উনি জানলেন যাক বেঁচে গেলাম, আর কোনো অসুবিধা নেই, এই মামলা শেষও হবে না। আর আমি আপনাকে এখানে দায়িত্ব নিয়ে বলছি, আজকে 2024-এর আগস্ট মাস, আমরা 2034-এর আগস্টে যদি এই শো আবার করি, তখনও আমার মনে হয় ট্রায়াল কমপ্লিট হবে না। সিবিআই এর ট্রায়াল, সিবিআই এর কোর্ট এভাবেই বিমল শঙ্কর বাবুর কাছে আসবো। বিমল শঙ্কর বাবু, ট্রায়ালের দিকে যাচ্ছেন ওরা, কোর্ট, কিন্তু আমি আপনাদেরকে একটা অন্য কোর্টের কথা বলছি। দলের আইনজীবী সেল কত বড় এখন? আপনাদের দল তো আগের থেকে নিশ্চয়ই বেড়েছে, কিন্তু কত বড়? আমি বলছি অনেক মামলা হবে, কিন্তু অনেক এফআইআর মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। ফেসবুক খুলবে, সোশ্যাল মিডিয়া খুলবে, আর এফআইআর রেডি তো, সব এফআইআর হবে, কিন্তু ফেক ভিডিও বলে। অনির্বাণ, একটা প্রশ্ন তোমায় করবো, তুমি ধরেই নিয়েছো যে সবটাই বিজেপি করবে, সব কমপ্লেনই বিজেপির বিরুদ্ধে হবে। সুখেন্দু শেখর রায়কে থেকে তন্তত কিছুটা তাই মনে হচ্ছে। হতে পারে যদি আপনাদের এমপি টিপিদেরকেও কয়েকটা করেন, আমি একটু আর প্রতিবাদ করবেন কেউ, মানে সুখেন্দু শেখর রায়ের লাইনে আর কেউ আছেন আমি জানি না। সুখেন্দু শেখর রায়ের লাইনে কে আছে আমি জানি না, কিন্তু পার্টির তাহলে আপনাদের এমপিদেরও হবে। পরের পালা তাহলে আপনাদের শান্তনু সেনের কিনা তাও আমি জানি না তো। তিনি তো এখন কি আপনাদের রেবেল চলে যাচ্ছেন নাকি? আপনাদের কথা সেটা বলছেন আপনারা বুঝতে পারবেন। আমি বলি ওনার নিজের দলের কথা বলুন, আমি তো জানি না। আমি বলি আমি তো অন্য ব্যাপারে চিন্তিত। আমি ভূভারতে শুনিনি, এখন আমাদের কিন্তু ল পড়াতে হয় ক্লাসে, কারণ আমাদের পলিটিক্যাল সায়েন্সে একটা স্কিল এনহান্সমেন্ট কোর্সে ল দেওয়া হয়েছে। এখন আমাকে ল পড়াশোনা করে ছেলেমেয়েদের ল পড়াতে হয়। কিছুটা ল এখন পড়াশোনা করছি, কাকে বলে এফআইআর, যে যার নামে এফআইআর করা হয় তার পদ্ধতি কি, এগুলো শেখাতে হয়। এখন 7 দিনের মধ্যে মামলা করে ফাঁসি, আমি কেন, আমার ঠাকুরদা কোনো কালে শুনেছি কিনা আমি ঠিক জানি না, যে 7 দিনের মধ্যে মামলা করব, ফাঁসি দিয়ে দেবো। আমাদের দেশে আইন বলে একটা জিনিস আছে। হ্যাঁ, দুর্ভাগ্যবশত তৃণমূল বলে একটি দলও আছে আমাদের দেশে, তাদের একটা সরকারও চলে। তো এখন সেটা অন্য প্রসঙ্গ। এখন ভূভারতে আমি শুনিনি যে 7 দিনের মধ্যে মামলা করে কোথাও কারোর ফাঁসি হয়ে গেছে। এটা উত্তর কোরিয়া নাকি এটা চীন, আমি সত্যিই জানি না। 2, আচ্ছা সিবিআই খুব খারাপ, একদম বাজে, একেবারে তাকানোর দরকার নেই। সিআইডি অত্যন্ত ভালো। আমি তাহলে উদাহরণ দিচ্ছি, কামদুনি কেস কবে ঘটেছিল? 7 জুন 2013। আজকে কত হয়েছে? 2024। সিবিআই নয়, সিআইডি তদন্ত করেছিল, এবং যিনি তদন্ত করেছিলেন তিনি এখন কলকাতা পুলিশের আরেকজন, মানে মাথায় রয়েছেন। এখন জানুয়ারি 2016-তে কয়েকজনের ফাঁসি হয়েছিল, কয়েকজনের যাবজ্জীবন হয়েছিল। এমন তিনি করেছিলেন, তদন্ত করেছিলেন। অক্টোবর 2023 হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট বলে দিল যাদের ফাঁসির সাজা সেগুলোকে সব যাবজ্জীবনে ট্রান্সফার করা হলো, এবং যাদের কয়েকজনের সাজা হয়েছিল তাদের কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তাদের 7 বছরের সাজা হওয়া উচিত ছিল, তাদের 10 বছর অলরেডি জেল খেটে ফেলেছে, সুতরাং তাদের ছেড়ে দেওয়া হোক। জানি না তারা এখন বাড়িতে বসে চা খেতে খেতে তোমার আমার প্রোগ্রামটা দেখছে কিনা, হয়তো দেখছে।